এ নিয়ে আরও আলোচনার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম। ধন্যবাদ। আমরা বোরো ধানের যেই সমস্যা বা এই যে আকস্মিক বন্যায় বোরো ধানগুলো তলিয়ে যাচ্ছে এই বিষয়ে কথা বলার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এসছি এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে সয়েল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম আমার সাথে যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা প্রতি বছর এই সিজনটা এলেই একটা আতঙ্কের মধ্যে বোরো ধান যারা লাগায় হাওড়বাসী একটা আতঙ্কের মধ্যে থাকে। বলা হয়ে থাকে যে 30% যে ধান হয় বাংলাদেশে তার মধ্যে 30% ধান বোরো ধান থেকে আসে। এই আতঙ্কটা মানে কাটার কোনো পথ আছে কিনা এই বর্ষার সময়? না, অবশ্যই আছে, কারণ সমস্যা আছে মানেই তার সমাধান আছে। তো আসলে হাওর অঞ্চল এটি একটি সমৃদ্ধ অঞ্চল কৃষিতে, বিশেষ করে ধানের ক্ষেত্রে। আর যদি আমরা বলি তাহলে পরিসংখ্যান অনুযায়ী এই এলাকা হলো 16% ধানের এরিয়া এবং 18% ধান উৎপন্ন হয় সারা বাংলাদেশের। তো ফলে এই অঞ্চলে যখন বন্যা দেখা দেয় বা খরায় নষ্ট হয় তখন কিন্তু আমাদের চাপটা পড়ে জাতির উপরে। তো সেটার সমাধান তো অবশ্যই আছে। প্রথমত যে আমরা দেখতে পাচ্ছি যে আগে বন্যা হতো 4-5 বছরের গ্যাপে, এখন 1-2 বছরের গ্যাপেই বড় বড় বন্যা আমরা দেখতে পাচ্ছি। এটি মূলত ক্লাইমেট চেঞ্জের কারণেই হচ্ছে। তো ক্লাইমেট চেঞ্জ যেহেতু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, আমাদের কিছু কিছু মেজারমেন্ট যদি আমরা নিই তাহলে অবশ্যই সেটা সম্ভব। তো ধানের জাতের ক্ষেত্রে আমাদের অবশ্যই শর্ট টার্ম ডিউরেশন ভ্যারাইটি আমাদের বপন করতে হবে, আর্লি বপন করতে হবে। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি প্রপার ম্যানেজমেন্ট করি তাহলেও তাড়াতাড়ি ধানটা আমরা ঘরে তুলে নিয়ে আসতে পারবো। তার মধ্যে একটা হলো মারাই, সেটি ইতিমধ্যেই সরকার মারাই যন্ত্র হাওরে দিয়েছে, যেটা আমাদের কিছুটা সুফল অলরেডি আমরা পাচ্ছি। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো যে জাতের ব্যাপারে আমরা কিন্তু বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। ধান গবেষণা ইনস্টিটিউট 115টি ধানের জাত আবিষ্কার করেছে। বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট তারা 26টি ধানের জাত আবিষ্কার করেছে। স্যার, এই যে প্রায় 150টি জাত বাংলাদেশে আবিষ্কার হয়েছে, আপনি বলেছেন 1905 সাল থেকে এই পর্যন্ত, কিন্তু এতদিনেও এখন স্বল্পমেয়াদী বোরো ধানের যে স্বল্পমেয়াদী যেমন 28-29টা এখন আর চালাচ্ছে না কৃষকেরা, নষ্ট হয়ে যাচ্ছে। এই স্বল্পমেয়াদী ধান এখনো পর্যন্ত উদ্ভাবন হলো না কেন, আবিষ্কার হলো না কেন স্যার? দেখুন, আমাদের দেশে স্বল্পমেয়াদী ধান বিশেষ করে আউশ সিজনে 70 দিনেও কিন্তু ধান আমরা হারভেস্ট করি, বিনা ইতিমধ্যে 100 দিনের নিচে ধান হারভেস্ট করার জাত আবিষ্কার করেছে। বা হাওরের জন্য একসময় 14 ছিল, এখন হাওরের জন্য জাত হিসাবে 58 এসেছে। তারপরে হাওরের জন্য 89, 90, 100 এই জাতগুলো কিন্তু অপেক্ষাকৃত শর্ট ডিউরেশন এবং ফলন বেশি। কারণ আমরা যখন ডিউরেশন কমিয়ে আনবো ফলনও কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। তো সেই ক্ষেত্রে ফলনকে স্যাক্রিফাইস না করে আমাদের প্রসেসটা হচ্ছে যে আমার প্রোডাক্টিভিটি ঠিক থাকবে কিন্তু আমি অল্প সময়ে বেশি পাবো। তো সেই জায়গাতে আমাদের প্রসেসটা অব্যাহত আছে এবং ইতিমধ্যেই এই শর্ট ডিউরেশন জাতের জন্য আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটি যৌথ গবেষণা চলছে। এবং একটু বলি, পৌষে তো সাধারণত বোরো ধান লাগানোর মৌসুম পৌষের থেকে শুরু হয়। সেক্ষেত্রে দেখা যায় হাওর অঞ্চলে অনেক হাওর থেকে পানি নামে না পৌষে, সেক্ষেত্রে কৃষকের একটা মানে সংকটে পড়ে যায়। এই অবস্থায় এই পানি থাকা অবস্থায় কোনো ধান লাগানোর কোনো পরিকল্পনা বা উদ্ভাবন করা যায় কিনা স্যার? না, ইতিমধ্যে কিছু প্রযুক্তি আছে। একটা প্রযুক্তি হলো যদি আমাদের সিডলিংয়ের বয়স একটু বেশি দেই তাহলে কিন্তু আর্লি আসবে। আরেকটি হচ্ছে ডাবল ট্রান্সপ্লান্টিং টেকনোলজি, অর্থাৎ আমি সিডলিং করব, এরপরে আরেক জায়গায় অনেক বেশি করে লাগাবো, সেখান থেকে আবার আমি যদি লাগাই ডাবল ট্রান্সপ্লান্টিং করলে আমাদের ডিউরেশনটা কমে আসে। এটি প্রযুক্তি হাওরে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করে সফল পাওয়া গেছে। সেক্ষেত্রে এই যে নদী খননটা এখন খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, পানি আসার সাথে সাথে হাওরগুলো ভরে যাচ্ছে, নদী খননের ব্যাপারটা আপনি যদি বলতেন।
দেখুন ভারতের সাথে আমাদের নদীর সংখ্যা 54টি। তো এর মধ্যে 16-17টি নদী কিন্তু এই হাওর দিয়ে প্রবাহিত হয়েছে। তো তার মধ্যে প্রধান প্রধান সুরমা, কুশিয়ারা, তিতাস, তারপরে ব্রহ্মপুত্র, মেঘনা, এগুলো দিয়েই আসলে পানিটা নিষ্কাশন হয়। কিন্তু দীর্ঘদিন যাবৎ খনন কার্য না হওয়ার কারণে এই নদীর তলা উপরের দিকে উঠে গেছে, সিলটেশন হয়েছে, হাওরেরও যে ধারণ ক্ষমতা ছিল পানির সেটিও কমে গিয়েছে। তো ফলে আমাদের মেগা প্রকল্প নেওয়ার মধ্য দিয়ে যদি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট করে আমরা যদি অর্জনের দিকে যাই তাহলে মনে হয় সুফল বেশি পাবো। ধন্যবাদ স্যার। শুনছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম বলছিলেন বোরো ধানের কীভাবে আর সুফল আসতে পারে। এই ছিল বোরো ধানের যে স্বল্পমেয়াদী বোরো ধান উৎপাদন এবং উদ্ভাবন এবং বোরো ধানের সম্ভাবনা নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে।